নমস্কার বন্ধুরা, আমাদের এই ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এপিজে আব্দুল কালামের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটি গদ্যাংশ স্ট্রং রুটস। গদ্যাংশটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক এপিজে আব্দুল কালাম সম্পর্কে কিছু তথ্য। ডক্টর এপিজে আব্দুল কালাম হলেন একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও প্রশাসক। তার পুরো নাম হলো আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম। তিনি 1931 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তার বাবা জাইনুল আবদিন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তার মা আসিয়াম্মা ছিলেন তার স্বামীর যোগ্য সহধর্মিণী। প্রাথমিক শিক্ষার জন্য কালামকে রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলে ভর্তি করা হয়। তারপর তিনি পড়াশোনা করেন সেন্ট জোসেফস কলেজে। সেখান থেকে 1954 খ্রিস্টাব্দে তিনি পদার্থবিদ্যায় স্নাতক হন। 1955 খ্রিস্টাব্দে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পড়াশোনা করার জন্য মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন। 1960 খ্রিস্টাব্দে লেখাপড়া শেষ করার পর তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওতে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি হেলিকপ্টারের নকশা তৈরি করেন। তারপর 1969 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। ইসরো তাঁর সময়কালে মহাকাশ গবেষণায় প্রচুর সাফল্য লাভ করে। ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাফল্যের পেছনে কালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেই জন্যই তাঁকে ভালোবেসে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয়। 1998 খ্রিস্টাব্দে পোখরানে ভারতের সফল পারমাণবিক পরীক্ষার পিছনে তিনিই ছিলেন প্রধান মস্তিষ্ক। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে কালাম নির্বাচিত হন। তিনি জনসাধারণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। তিনি অনেক বইও লিখেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, আনলিসিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া এবং ইত্যাদি। বৈজ্ঞানিক গবেষণা ও দেশের উন্নতির ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি অনেক পুরস্কার ও সম্মান লাভ করেন। তিনি 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেন। তাঁকে 1981 খ্রিস্টাব্দে পদ্মভূষণ, 1990 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং 1997 খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। ভারতের এই মহান সন্তান 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তৃতা দেওয়ার সময় 83 বছর বয়সে পরলোক গমন করেন। আমাদের আজকের আলোচ্য গদ্যাংশটি নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে। এই গদ্যাংশটির মূল আলোচ্য বিষয়গুলি হল আব্দুল কালামের জন্ম ও বংশ পরিচয়, তাঁর পৈতৃক বাড়ি ও খাদ্যাভ্যাস, তাঁদের প্রতিবেশী ও সাম্প্রদায়িক সম্প্রীতি, তার বাবার আধ্যাত্মিক অভ্যেস, কালামের বাবার দেওয়া প্রার্থনার ব্যাখ্যা, প্রতিকূলতা ও মানুষের যন্ত্রণার প্রতি কালামের বাবার মনোভাব, দুর্দশাগ্রস্ত মানুষের যন্ত্রণা লাঘবে কালামের বাবার ভূমিকা, নিয়তির দুরকম ব্যাখ্যা, তার বাবার রোজ নামচা, কালামের জীবনে তার বাবার প্রভাব ইত্যাদি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য গদ্যাংশ স্ট্রং রুটসের সারসংক্ষেপ। লেখক এপিজে আব্দুল কালাম বলেন যে তার জন্ম পূর্বতন মাদ্রাজের রামেশ্বরমে একটি তামিল মুসলিম মধ্যবিত্ত পরিবারে হয়েছিল। তার মা আসিয়াম্মা তার বাবার আদর্শ সহধর্মিণী এবং একজন দয়ালু মহিলা ছিলেন। কালামের মতে তার মায়ের বংশমর্যাদা তার বাবার থেকে বেশি ছিল। কালাম ছিলেন খর্বাকৃতি ও সাধারণ চেহারার একজন বালক। কালাম তার পৈতৃক বাড়িতে থাকতেন, যেটি 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে তৈরি হয়েছিল। বাড়িটি ছিল বেশ বড় এবং রামেশ্বরমের মস্ক স্ট্রিটের ওপর ইট ও চুন দিয়ে তৈরি। তিনি সেই বাড়িতে একটি নিরাপদ শৈশব অতিবাহিত করেছেন। তিনি তার মায়ের সঙ্গে খাবার খেতেন। তাকে ভাত, সুগন্ধি সাম্বার, বাড়িতে বিভিন্ন রকমের আচার ও নারকেলের চাটনি দেওয়া হতো। কালাম যে এলাকায় থাকতেন সেটি ছিল মুসলিম অধ্যুষিত। অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। যে শিব মন্দির রামেশ্বরমকে বিখ্যাত করেছে সেটি তাদের বাড়ি থেকে খুব দূরে ছিল না।
সেখানে একটি পুরনো মসজিদও ছিল, যেখানে তার বাবা তাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। মসজিদের বাইরে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ জল ভর্তি পাত্র নিয়ে অপেক্ষা করতেন, যার মধ্যে কালামের বাবা আঙুলের ডগা ডুবিয়ে দিতেন। তাঁরা সেই পবিত্র জল বাড়িতে নিয়ে যেতেন অসুস্থ পরিজনদের জন্য। পরে সেই মানুষেরা ধন্যবাদ জানানোর জন্য তার বাবার কাছে আসতেন, কিন্তু তার বাবা দয়াময়ী আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। কালাম তার বাবাকে দেখেছিলেন শিব মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর সঙ্গে ধর্মীয় বিষয়ে আলোচনা করতে। তিনি জৈনুল আবদিনের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কালামের বাবার মতে প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। আসলে প্রার্থনা দুজন মানুষের মধ্যে সম্ভাব্য আত্মিক যোগাযোগ তৈরি করে। প্রার্থনা বিশ্বব্রহ্মাণ্ড ও মনুষ্য জগতের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তুলে ধরে, যেখানে জাতি, ধর্মমত, ধন সম্পদের মধ্যে কোনো বৈষম্য নেই। কালামের বাবা মনে করতেন যে প্রতিকূলতা সব সময় আমাদের সামনে সুযোগ এনে দেয় নিজের সম্পর্কে গভীরভাবে চিন্তা করার। যন্ত্রণা পাওয়ার ভয় না পেয়ে প্রত্যেক মানুষের জীবনে এর প্রাসঙ্গিকতা বুঝতে হবে। প্রার্থনা ও নিবেদনের মাধ্যমে অশুভ শক্তিগুলিকে তুষ্ট করার জন্য মানুষের চেষ্টায় জৈনুল আবদিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। কালামের বাবা অশুভ শক্তিগুলিকে তুষ্ট করার মানসিকতাকে অনুমোদন করতেন না, কারণ এই মানসিকতা নিয়তির প্রতি ভয় জর্জর দৃষ্টিভঙ্গির পরিণাম। আমাদের প্রত্যেকের উচিত নিয়তির ব্যাপারে ইতিবাচক হওয়া। নিয়তি আমাদের ভেতরের শত্রুকে চিনতে সাহায্য করে। কালাম বলেন যে তার বাবা দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়া দিয়ে। তারপর তিনি তাদের ছোট নারকেল বাগানে যেতেন এবং 1 ডজন নারকেল একসঙ্গে বেঁধে কাঁধের উপর ফেলে বাড়ি ফিরতেন। 60 বছর বয়সের শেষার্ধেও তিনি তাঁর এই জীবনযাত্রা চালিয়ে গিয়েছিলেন। কালাম তার কাজের জগতে তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করতেন এবং যে দৈব শক্তি তাকে স্বাধীনতা, সুখ ও মনের শান্তির সত্য উপলব্ধি করতে সাহায্য করেছিল তাকে বুঝতে পেরেছিলেন। এই ছিল আমাদের আজকের গদ্যাংশ স্ট্রং রুটসের সারসংক্ষেপ। চলো এবার একটু আলোচনা করা যাক এই গদ্যাংশটির শিরোনামের তাৎপর্য নিয়ে। ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায়টিকে স্ট্রং রুট শিরোনাম দেওয়া হয়েছে। যে কোনো সাহিত্যকর্মের নাম খুব অল্প পরিসরে বিষয়বস্তুকে প্রতিফলিত করে এবং আলোচ্য প্রবন্ধের শিরোনামটি উপরে উল্লিখিত উদ্দেশ্য সাধন করে। কালামের চিন্তা, সিদ্ধান্ত, প্রতিক্রিয়া এবং সন্দেহ তাঁর স্মৃতিতে গেঁথে আছে। এই প্রবন্ধে কালাম স্মরণ করেছেন এবং গভীরভাবে চিন্তা করেছেন কিভাবে তার শৈশব, পারিবারিক প্রেক্ষাপট এবং অভিভাবকগণ তার বেড়ে ওঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কালামের শিকড়গুলি ছিল সত্যিই দৃঢ়, কারণ সেগুলি পুষ্টি পেয়েছিল তার মায়ের দয়ালু মনোভাব, তার বাবার অন্তর্নিহিত জ্ঞান ও মানবিক মনোভাব। তিনি যে এলাকায় থাকতেন তার পরিবেশ এবং তার পরিবারের সদস্যদের ইতিবাচক মানসিকতা থেকে। কালাম তার বিজ্ঞান ও কারিগরির জগতে তার শৈশবের শিক্ষাকে অনুসরণের চেষ্টা করেছেন। সুতরাং স্ট্রং রুটস নামটি যুক্তিসঙ্গত ও তাৎপর্যপূর্ণ। তাঁর আত্মজীবনীমূলক প্রবন্ধ স্ট্রং রুটসে কালাম ভারতীয় সংস্কৃতির যে আধ্যাত্মিক বিশ্বাসগুলি মনের গভীরে প্রথিত হয়ে আছে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। এটি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি মানুষের আত্মসমর্পণকে আলোকিত করে। লেখক বিশ্বাস করতেন যে শারীরিক অস্তিত্ব থেকে মুক্তিলাভের মধ্যেই আত্মার মোক্ষলাভ নিহিত আছে। নিজের শৈশবকে স্মরণ করার সময় কালাম তার শৈশবের বর্ণনা দিয়েছেন এবং তার পিতামাতার অবদানের কথা বলেছেন। এরকম পিতা ও মাতা পাওয়ার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা তাকে জীবনের আধ্যাত্মিক নির্যাস ও প্রার্থনার প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে সক্ষম করেছিলেন। তার বাবা ছিলেন কালামের আদর্শ। নিয়তি সম্পর্কে তাঁর দর্শন কালামকে আলোকপ্রাপ্ত করেছিল এবং এই বিশ্বে মানুষের অবস্থান বুঝতে তার বাবার কাছ থেকেই কালাম কারোর জীবনে প্রতিকূল পরিস্থিতির গুরুত্ব বুঝতে শিখেছিলেন। কালামের বাবা তাঁকে বলেছিলেন জীবনে দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতাকে চিনতে
এবং মানুষের দুঃখ কষ্টে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তাকে বুঝতে। সমাজের দুস্থ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা উপলব্ধি করতে এটি তাকে সাহায্য করেছিল। তাঁর বাবার অনুপ্রেরণায় তিনি ইতিবাচক মূল্যবোধগুলিকে আত্মস্থ করেছিলেন। এই প্রবন্ধে তাঁর আত্মার মুক্তি ও সুখের খোঁজ প্রকাশ পেয়েছে। তাহলে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটি গদ্যাংশ স্ট্রং রুটস সম্পর্কে। আজকের ভিডিওয় আমরা লেখক এপিজে আব্দুল কালাম সম্পর্কে জানলাম। এই ভিডিওটিতে আমরা স্ট্রং রুটস গদ্যাংশটির সারসংক্ষেপ, গদ্যাংশটির শিরোনামের তাৎপর্য এবং গদ্যাংশটির সমালোচনামূলক মূল্যায়ন সম্পর্কেও জানলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।